স্বাগতম সবাইকে। তোমাদেরকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। খুব গুরুত্বপূর্ণ এ অর্থে যে জীবনে আসলে যতদিন সাংবাদিকতা তোমরা করবে তার প্রতিটি ক্ষেত্রে এই এথিক্সগুলো তোমার ভীষণ প্রয়োজন। কেননা এই যে নীতিমালাগুলো রয়েছে, এই নীতিমালাগুলো কিন্তু তোমাকে একজন আদর্শ সাংবাদিক হিসেবে গড়ে তুলবে, একজন আদর্শ সংবাদকর্মী হিসেবে তোমাকে গড়ে তুলবে, একজন আদর্শ প্রতিবেদক হিসেবে তোমাকে গড়ে তুলবে। এখন কর্মজীবনে যখন তোমরা যাবে, সেখানে গিয়ে বাস্তবতার নিরিখে অনেক সময় এই যে নীতিমালা, যে এথিক্সগুলো তোমরা আজকে শিখবে, এগুলোর সঙ্গে অনেক সাংঘর্ষিক পরিস্থিতি তোমাদের মানে মোকাবেলা করতে হবে। সেই পরিস্থিতিগুলোকে আসলে যতটুকু সম্ভব তোমরা চেষ্টা করবে এই যে এথিক্সগুলো আমি শেখাচ্ছি, বা যেগুলো তোমরা অনেকটা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতোমধ্যে চর্চা করে থাকো, সেগুলোর উপর আসলে যথাসম্ভব চেষ্টা করবে টিকে থাকতে, দাঁড়িয়ে থাকতে। অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু দিন শেষে তোমাদেরকে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে থাকতে হবে। কারণ সাংবাদিক যদি তার বিবেককে বিক্রি করে দেয়, যদি গণমাধ্যম তার যে দায়, সে দায়কে ভুলে যায়, যদি সংবাদকর্মী তার যে মানবিক যে দায়বদ্ধতা একটি সমাজের প্রতি, একটি রাষ্ট্রের প্রতি, একটি প্রজন্মের প্রতি, মানুষের প্রতি, মানবতার প্রতি, এটি যদি ভুলে যায়, তাহলে একটি রাষ্ট্রের, একটি সমাজ ব্যবস্থার, একটি তোমার যে কোনো সংস্থার আসলে পতন ঘটতে একটুও দেরি হয় না। ফলে তোমাদেরকে এই যে আজকের যে বিষয়টি আমরা আলাপ করব, খুবই মনোযোগের সঙ্গে আসলে শোনার জন্য আমি অনুরোধ করছি। আমাদের আজকের টপিক হচ্ছে এথিক্স অফ জার্নালিজম। তোমরা মোটামুটি সবাই জানো এথিক্স অফ জার্নালিজম আসলে কি। তারপরে আমরা তোমাদের জন্য আসলে চেষ্টা করব যে কিভাবে এই এথিক্সটাকে তোমরা একটু সহজভাবে আসলে আত্মস্থ করতে পারো, আত্মীকরণ করতে পারো, যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা এটিকে কাজে লাগাতে পারো। কারণ তুমি শুধু একদম মানে গদবাঁধাভাবে শিখে গেলে কিন্তু সেটি কাজে লাগাতে পারলে না, তেমন যাতে না হয়। তুমি বুঝলে না সঠিকভাবে, তেমন যাতে আসলে না হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে মূল বিষয়ে যাই, যে কোথা থেকে এলো এই জার্নালিজমের যে এথিক্স, সে এথিক্সটি। তার আগে আমরা যেহেতু এথিক্স শব্দটিকে নিয়ে এখানে আমাদের কাজ, অনেকে এটিকে ইথিক্স উচ্চারণ করে থাকেন। আমরা উচ্চারণ নিয়ে আসলে ভুল ধরতে চাই না। উচ্চারণ সবার একদম নিজস্ব একটি ধারা। ফলে কেউ যদি এথিক্স বলে, ইথিক্স বলে, দুইটাকে আমরা সঠিক ভাবে ধরে নিব। তো এই যে এথিক্স, এই এথিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ইথোস থেকে। হ্যাঁ, একদম অ্যারিস্টটল যে ব্যবহার করেছিলেন, তোমাদের কারো কি মনে আছে যে একজন ভালো বক্তা হতে হলে অ্যারিস্টটল 3টি গুণাবলী বলেছিলেন? সেই 3টি গুণাবলীর মধ্যে একটি ছিল ইথোস। তোমাদের কারো কি মনে রয়েছে? কেউ কি বলতে পারবে যে ওই বাকি 3টি কি? রাইট, ইথোস, প্যাথোস অ্যান্ড লোগোস। ওই যে ইথোস আমাদের অ্যারিস্টটল বলেছিলেন, যিনি জ্ঞানের বিভিন্ন শাখার জনক। উনি বলেছিলেন যে একজন ভালো বক্তা হতে চাইলে তাকে ইথোস ধারণ করতে হবে। ইথোস মানে ক্রেডিবিলিটি, তার একটা ভালো মোরালিটি থাকতে হবে, দারুণ একটি চরিত্র থাকতে হবে, তার চরিত্রের মধ্যে নানা বিশেষত্ব, নানা গুণাবলী থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু একজন ভালো যে তোমার একজন ভালো বক্তা যে, তার কিন্তু এই গুণাবলীগুলো থাকতে হতে পারে। সেই ইথোস থেকেই কিন্তু গ্রিক শব্দ ইথিকোস এসেছে, যেটার মানে হচ্ছে তোমার মোরাল ফিলোসফি বা মোরাল গুড ক্যারেক্টার ইত্যাদি। এই যে ইথিকোস, এই ইথিকোস আবার ল্যাটিন ভাষায় ইথিকা, সেই ইথিকা আবার ইটালিয়ান ভাষায় হয়ে গেছে এথিক অথবা ইথিক, যেটাই বলো না কেন, সেটি ইংরেজি ভাষায় এসে এথিক্স হয়ে গিয়েছে, যেটির মানে হচ্ছে আমরা যেটি জানি যে মোরাল ফিলোসফি অফ গুড অর ইভিল, অর্থাৎ তোমার যে নৈতিক আদর্শ ভালো এবং মন্দের, সেই ভালো এবং মন্দ বিচার করার যে নৈতিক আদর্শ, সেটিকে আসলে এথিক্স বলা হচ্ছে। সেই নীতিমালাটাকে যে তুমি চিহ্নিত করতে পারবে কোনটি ভালো আর কোনটি মন্দ। তোমার যদি এথিক্স থাকে, তুমি চিহ্নিত করতে পারবে দুইটি জিনিসের মধ্যে বা দুইয়ের অধিক জিনিসের মধ্যে কোনটি ভালো বা কোনটি মন্দ, কিংবা একটি একক জিনিসের মধ্যে কোনটি ভালো বা কোনটি মন্দ, এটি তুমি কিন্তু
যাচাই করতে পারবে এথিক্সের মাধ্যমে। ফলে এথিকোস এসেছে ইথোস থেকে, আর ওই এথিকোস থেকে এথিকা, তারপরে এথিক্স। একদম সহজ, এটা তোমরা সব জায়গায় পাবে। তারপরেও একদম সিম্পল আলোচনাটা আমরা জাস্ট তোমাদের নিজেদের প্রয়োজনে, যাতে তোমরা অন্যদের কাছ থেকে কোনোভাবে পিছিয়ে না থাকো সেজন্য আমরা জানিয়ে রাখলাম। আমরা মূল আলোচনায় যে যাব সেটি হচ্ছে এই এথিক্স কি, এটি সম্পর্কে আসলে এক ধরনের নানা ধরনের সংজ্ঞায়ন আমরা দেখতে পাই। সেখান থেকে কিছু সংজ্ঞা তোমাদের আমার মনে হচ্ছে জানা প্রয়োজন। সেগুলো জানলে তোমাদের উপকার ছাড়া অপকার হওয়ার সম্ভাবনা একদম কম। দেখো dictionary.com এটিতে বলছে এথিক্স হচ্ছে এ সিস্টেম অফ মোরাল প্রিন্সিপালস, মানে নৈতিক আদর্শের একটি ব্যবস্থা ওনাদের মতে। এরপরে কেমব্রিজ ডিকশনারিতে বলা হচ্ছে যে তোমার এথিক্স হচ্ছে দ্য স্টাডি অফ হোয়াট ইজ মোরালি রাইট অ্যান্ড রং, অর এ সেট অফ বিলিভস অ্যাবাউট হোয়াট ইজ মোরালি রাইট অ্যান্ড রং। কেমব্রিজ আমাদের বলতে চাচ্ছে যে তোমার এথিক্স হচ্ছে এমন এক ধরনের অধ্যয়ন, যে বিষয়ে আসলে মোরালি নৈতিকভাবে কোনটি সঠিক আর কোনটি ভুল এটি অধ্যয়ন করে। হ্যাঁ, অর্থাৎ নৈতিকভাবে সঠিক এবং ভুল এই দুটি অধ্যয়নের যে বিষয়টি সেটি হচ্ছে এথিক্স। তারা আবার বলেছে এটা হচ্ছে এ সেট অফ বিলিভস, মানে একগুচ্ছ বিশ্বাস। কি বিষয়ে? এই বিশ্বাসের গুচ্ছ হচ্ছে কোনটি সঠিক কোনটি ভুল সে বিষয়ে। আমরা যে এথিক্স পড়বো, এই এথিক্সের মানে হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে কোনটি করণীয় নয়। আমরা যদি দেখি এথিক্যাল প্রিন্সিপালস অফ জার্নালিজম নামে মানে একটি নিবন্ধ থেকে, সেখানে বলা হয়েছে দ্য এথিক্যাল কোড অফ জার্নালিজম ইজ মাচ দ্য সেম অ্যাজ দি এথিক্যাল কোড অফ সায়েন্স। মানে সায়েন্সের যেরকম এথিক্যাল কোড রয়েছে জার্নালিজমেরও রয়েছে। অর্থাৎ সায়েন্সেও তুমি চাইলেই যে কোনো কিছুকে কিন্তু সায়েন্স বলে দিতে পারো না, তুমি চাইলেই মানুষের ভ্রূণ নিয়ে কাজ করতে পারো না, তোমার কিন্তু একটা এথিক্স মেনে চলতে হয়। তদ্রুপ জার্নালিজমেও তুমি চাইলেই যে কোনো কিছু লিখে দিতে পারো না, যে কোনো ফুটেজ তুমি প্রকাশ করে দিতে পারো না, যে কোনো অডিও তুমি প্রকাশ করতে পারো না। এই দুইটাকে ওনারা সংজ্ঞায়ন দিয়ে এক জায়গায় নিয়ে আসেন এবং বলেছেন অ্যাজ ইন সায়েন্স ইন জার্নালিজম ইজ অলসো ইম্পর্টেন্ট টু বি অবজেক্টিভ। অর্থাৎ সাংবাদিকতাকেও হতে হয় অবজেক্টিভ, মানে বস্তুনিষ্ঠ, ক্রিটিক্যাল। হ্যাঁ, একটু ক্রিটিক্যাল অর্থে এই অর্থে জটিল যে এটি ভালোভাবে নিরূপণ করতে হবে, এর সত্য মিথ্যা, হ্যাঁ, মানে একদম সিম্পল ভাবে প্রকাশ করে দেওয়া যাবে না, সেই অর্থে ক্রিটিক্যাল। এটা অটোনমাস, স্বায়ত্তশাসিত, কারো অধীন নয়। অ্যান্ড প্রোগ্রেসিভ, এবং প্রগতিশীল, অর্থাৎ পশ্চাৎগামী নয়। এথিক্স ইজ এ সিস্টেম অফ প্রিন্সিপাল দ্যাট গাইডস অ্যাকশন। এখানে আরেকটি সংজ্ঞা আমরা পেয়েছি, এগুলোর রেফারেন্স আমরা সর্বশেষে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখতে পাবে। এথিক্স হচ্ছে এমন একটি ব্যবস্থা, সিস্টেম অফ প্রিন্সিপাল, এই যে নীতিমালার যে এমন একটি ব্যবস্থা যেটি আমাদের করণীয় কি সেটিকে নির্দেশ করে, সেটি ঠিক করে দেয়, দ্যাট গাইডস অ্যাকশন। বলছে হোয়াইল দ্য ল এস্টাবলিশেস হোয়াট ইউ ক্যান অ্যান্ড ক্যান নট ডু ইন গিভেন সিচুয়েশন। যখন ল একটি গিভেন সিচুয়েশনে, কোনো একটি পরিস্থিতিতে তুমি কি করতে পারো এবং কি করতে পারো না এটি নির্ধারণ করে, ঠিক সেই পরিস্থিতিতে এথিক্স আমাদের বলে, এথিক্স টেলস ইউ, এথিক্স তোমাকে বলে হোয়াট ইউ শুড ডু বেসড অন পার্সোনাল, প্রফেশনাল, সোশ্যাল অ্যান্ড মোরাল ভ্যালুস। তোমার ব্যক্তিগত, পেশাগত, সামাজিক এবং নৈতিক যে আদর্শ সেটির উপর ভিত্তি করে তুমি কি করতে পারো বা তোমার কি করা উচিত সেটি আমাদেরকে এথিক্স বলে। আর ল বলে এটা করতে পারো বা পারো না, একটা গিভেন সিচুয়েশনে, একটা শর্তে। কিন্তু দেখো এথিক্সটা কিন্তু তোমার নিজের মধ্যে, এথিক্স কিন্তু তোমার আরোপিত নয় অনেক সময়। নিজের মধ্যে, এখানে বলছে পার্সোনাল, আবার প্রফেশনাল, তুমি যেখানে কাজ করছো সেখানে, আবার সামাজিক এথিক্স তোমার চলে আসছে, মোরাল ভ্যালুস চলে আসছে। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। হ্যাঁ, এখানে আমরা আরেকটা সংজ্ঞা দিচ্ছি, দি প্রেস ইন দিস কান্ট্রি ইজ নট রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট। এটা বলা হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে এই আর্টিকেলটা, আমি এই আর্টিকেলটি পড়েছি, এটির নাম হোয়াই জার্নালিজম, এথিক্স অ্যান্ড অবজেক্টিভিটি আর স্টিল ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে এই আর্টিকেলটিতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা অ্যামেন্ডমেন্ট রয়েছে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। এটি সবাইকে কথা বলার অধিকার দিয়েছে, সবাইকে তার যে মত সেটি প্রকাশ করার অধিকার দিয়েছে। আমি দুঃখিত, তোমাদেরই একজন শিক্ষার্থী আমাকে কল করেছে, আমি একটু সাইলেন্ট করে নিই। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সবাইকে সবকিছু বলার অধিকার দিয়েছে। এ কারণে
দি প্রেস ইন দিস কান্ট্রি ইজ নট রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট। ঠিক এই কারণে এই যে সংবাদ মাধ্যম এটি কিন্তু স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রে। বেশ ভালোভাবে তোমরা দেখবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিএনএন এর করেসপন্ডেন্ট বা প্রতিনিধি, হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের কিন্তু ঝগড়া লেগে যায় রীতিমতো, এবং অনেক সময় ট্রাম্পকে তারা বিব্রত করে ছাড়ে, এত স্বাধীন তারা ভয় পায় না প্রেসিডেন্টকে। সেজন্য বলা হয়েছে যে প্রেসকে যেহেতু এদেশে গভর্নমেন্ট রেগুলেট করে না, সে কারণে that makes journalistic ethics all the more important for the obvious reason that with great power comes great responsibility. যেহেতু প্রেসিডেন্টও, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত সাংবাদিকদেরকে ধরতে পারে না, সাংবাদিকদের এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া আছে, সেখানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে গণমাধ্যম। সে কারণে এই যে তারা যে গ্রেট পাওয়ার, তাদের যে অনেক বড় শক্তি, হ্যাঁ, তাদের যে অনেক বড় স্বাধীনতা, এটা রেসপন্সিবিলিটিও অনেক। ওই আর্টিকেলটি বলা হচ্ছে যে এই রেসপন্সিবিলিটিটা থাকার কারণেই আসলে প্রত্যেক সাংবাদিকের, প্রত্যেকটা গণমাধ্যমের আসলে এথিক্স চর্চা করা উচিত। এরপরে মিডিয়া আপডেটে বলা হয়েছে এথিক্যাল জার্নালিজম এন্টাইলস ফ্যাকচুয়াল ইনফরমেশন। এখানে বলা হচ্ছে যে যখন নৈতিকতাকে ভিত্তি করে সাংবাদিকতা করা হবে, সেখানে ফ্যাকচুয়াল ইনফরমেশন থাকবে, হার্ড এভিডেন্স থাকবে, opinions from all parties involved, objective information steered away from subjectivity, and outstanding grammar, spelling and punctuation. এই সংজ্ঞায় ওনারা শুধুমাত্র মানে ফ্যাকচুয়াল ইনফরমেশন দেওয়া বা এভিডেন্স দেওয়াকে গুরুত্ব দেয়নি, উভয় পক্ষের ঘটনা সংশ্লিষ্ট যত পক্ষ রয়েছে সকলের বক্তব্যকে বা সকলকে সংশ্লিষ্ট করা একটি সংবাদে, হ্যাঁ, তারপরে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়া, এরপরে সাবজেক্টিভ মানে একপেশে একপাক্ষিক, হ্যাঁ, একচোখা তথ্য যাতে না দেওয়া হয়, পাশাপাশি ব্যাকরণগত যে ভুল সেটি যাতে না হয়, বানানগত ভুল যাতে না হয়, এবং তোমার বিরতি বা বিরাম চিহ্ন বিষয়ক যাতে ভুলগুলো না হয়, এগুলোকে ওনারা এথিক্যাল জার্নালিজমের আওতায় নিয়ে আসছেন। এই হচ্ছে মোটামুটি কিছু সংজ্ঞা তোমাদেরকে দিলাম, যাতে তোমরা আসলে চলতি পথে গিয়ে কোনোভাবে বিভ্রান্ত না হও যে আমরা হয়তো সংজ্ঞা না জেনে গেলাম। তো এটা জেনে গেলে তোমাদের যে সামনে যে কর্মজীবন বলো, সামনে যে প্রস্তুতির সময়টা তোমাদের, সেটি আমার মনে হয় বেশ ভালোভাবে তোমাদের আয়ত্তে চলে আসবে। এটি আমরা ছুঁড়ে ফেলে দিলাম, আসলে ছুঁড়ে ফেলে দেওয়া বলতে স্লাইড থেকে ফেলে দিলাম, তোমরা এটাকে পুরো ফেলে দিও না। এখন কেন এই যে এথিক্স এটি আমরা পড়াচ্ছি, এটা কেন পড়বো, হ্যাঁ, এটা কেন আমাদের মানে ম্যাটার্স, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ একজন সাংবাদিক হিসেবে, একজন প্রতিবেদক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে, একজন সংবাদকর্মী বিষয়ক মানে সংবাদ সংশ্লিষ্ট একজন ব্যক্তি হিসেবে তোমাকে কিছু বিষয়ের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তোমাদের দেখালাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে তোমার অনেক বেশি শক্তি, এ কারণে তোমার জাতির প্রতি দায়বদ্ধতা রয়েছে। ব্রিটেনের পার্লামেন্টের একজন ব্যক্তি বলেছিলেন, বা একজন সাংবাদিক, যেখানে ব্রিটেনে এখনো প্রায় সবাই জানে যে ফোর্থ স্টেট হচ্ছে মিডিয়া, হ্যাঁ, যেটি আমাদের দেশেও বলা হয়ে থাকে, এবং বাংলাদেশের সংবিধানের 39 নং ধারা সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে। এই যে তুমি সাংবিধানিকভাবে স্বাধীন মানেই হচ্ছে শক্তি আছে তোমার, আর শক্তি মানেই হচ্ছে তোমার দুর্বল সমাজের দুর্বল বা সমাজের অন্য সংস্কৃতির অপর আদার্স বা তোমার সহকর্মী যারা রয়েছে তাদের প্রতি তোমার অনেক ধরনের বড় দায়বদ্ধতা রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে। সেটি এই পাঠে আমরা দেখতে পাচ্ছি। এ জার্নালিস্ট ইজ রেসপন্সিবল টু দ্য ফলোইং পার্টিস। এটি আমি যেখান থেকে নিয়েছি সেটি রেফারেন্স তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, এথিক্যাল প্রিন্সিপালস অফ জার্নালিজম মিডিয়া গাইড থেকে। সেখানে বলা হচ্ছে একজন সাংবাদিক সমাজের কাছে দায়বদ্ধ থাকবে, জেনারেল পাবলিক সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। এ কারণেই হচ্ছে তার এই যে এথিক্স প্রয়োজন, এ কারণেই প্রয়োজন এথিক্সের, যে সে দায়বদ্ধ একটা সমাজের প্রতি। সে যে সমাজে বাস করে ওই সমাজের যাতে কোনো খারাপ কিছু না হয়, মাদক, ইয়াবা, সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি, দুর্নীতি, সুদ, ঘুষ, চাপাবাজি, ধান্দাবাজি, চাঁদাবাজি যাতে ওই সমাজকে ঘিরে না ধরে, কোনো একজন শক্তিশালী মানুষ যাতে দুর্বলের উপর আক্রমণ না করে, এই সমস্ত বিষয় একজন সাংবাদিককে, একজন গণমাধ্যম কর্মীকে দেখার একটা নৈতিক দায়বদ্ধতা তার রয়েছে। সে রেসপন্সিবল, সে তার অডিয়েন্স, সে যে মিডিয়ায় কাজ করে সেই মিডিয়ার যে নিজস্ব অডিয়েন্স রয়েছে, তাদের যে কাস্টমার্স রয়েছে, তাদের যে সাপোর্টার্স রয়েছে, তাদের যে সাবস্ক্রাইবার্স রয়েছে আধুনিককালে, বা লাইকার্স যদি ফেসবুক পেজ বলো, ইউটিউব হলে সাবস্ক্রাইবার্স, টুইটার হলে ফলোয়ার্স, এদের প্রতি তার এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। তুমি চাইলেই যে কোনো কিছু লিখে দিতে পারো না, চাইলেই যে কোনো কিছু প্রকাশ করতে পারো না, চাইলেই তুমি রেসিজম নিয়ে আসতে পারো না আর একটা রেসের যাতে অপমান হয়, আর চাইলেই তুমি একটি ধর্মের পক্ষে ওকালতি করতে পারো না যাতে আর একটা ধর্মের মানুষ তোমার মন খারাপ করে। এই সমস্ত বিষয়ে তোমার রেসপন্সিবিলিটি থেকে যায়।
দেয়ার এমপ্লয়ি, দি কর্পোরেশন, কলিগস, দি প্রফেশনাল কমিউনিটি। তার মানে সে যেখানে কাজ করে তাদের প্রতি তার একটা দায়বদ্ধতা রয়েছে। সেখান থেকে একটা সেট অফ রুলস, কিছু নিয়ম, কিছু কানুন তোমাকে দিয়ে দিতে পারে তুমি যেখানে কাজ করো সেখানে। সেই নিয়ম, সেই কানুনগুলো তোমাকে মেনে চলতে হবে। সেই নিয়ম এবং সেই কানুনগুলো তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু এথিক্যাল জার্নালিজমের করার ক্ষেত্রে তোমার প্রতিবন্ধকতা আসবে। অর্থাৎ তুমি দৈনিক প্রথম আলোতে যদি কাজ করো, প্রথম আলোর কিছু নিজস্ব প্রিন্সিপাল রয়েছে। তুমি যদি আল জাজিরা নেটওয়ার্কে কাজ করো, তুমি যদি সিএনএন এ কাজ করো, তুমি যদি বিবিসিতে কাজ করো, তাদের সবার সেট অফ রুলস আছে প্রতিষ্ঠানের কিছু। সেই প্রতিষ্ঠানের প্রতি তুমি রেসপন্সিবল, দায়বদ্ধ। সেই প্রতিষ্ঠানের প্রদত্ত নিয়ম তোমাকে মেনে চলতে হবে। যেমন এটিএন নিউজ, তারা কিন্তু তাদের নীতিমালায় রয়েছে যে তারা কখনো লাশের, রক্তপাতের এগুলোর ছবি দেখায় না। তোমরা এটিএন নিউজকে যদি ফলো করে থাকো, হেড অফ নিউজ প্রভাস আমিন ভাই সেদিন আসলেন, তোমরা জেনে থাকবে। এটা তাদের রুলস। তুমি যদি এটিএন এর একজন প্রতিনিধি হও, এটিএন এর একজন কর্মী হও, তোমাকে এই রুলসটা, রেগুলেশনসটা মেনে চলার এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। তারপরে দেমসেলভস বা দেয়ার কনসায়েন্স, তার মানে একজন জার্নালিস্ট বা সকল জার্নালিস্ট তাদের বিবেকের কাছে দায়বদ্ধ। যেহেতু তোমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অনেক পাওয়ার দিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সাথেও তুমি বিতর্ক করতে চাচ্ছ, একইভাবে যুক্তরাজ্যের প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে তুমি তর্ক করতে পারছো, চীনের শি জিনপিং তাকে তুমি প্রশ্ন করে বিব্রত করতে পারছো, মোদি তোমার ভয়ে পালাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলো, বিরোধী দলীয় নেত্রী বলো, তোমার প্রশ্নে থতমতাচ্ছে। তোমাকে সাংবিধানিকভাবে তোমার প্রতি এক ধরনের শক্তি দেওয়া হয়েছে তোমাকে, যেহেতু তুমি জাতির বিবেক, তুমি ফোর্থ স্টেট, চতুর্থ স্তম্ভ, সে কারণে তোমার বিবেকের কাছে তোমার দায়বদ্ধ থাকতে হবে। এই দায়বদ্ধতা যদি তোমার না থাকে তুমি কিন্তু এথিক্যাল জার্নালিজম করতে পারবে না। যেমন আমাদের ৭৩-এর একটা অধ্যাদেশ রয়েছে, যেটি আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে, 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষকদের, কর্মচারী কর্মকর্তাদের খুব বেশি স্বাধীনতা দিয়েছে, তারা নিজেদের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু এখানকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে এত বেশি দুর্নীতি, দুর্দশাগ্রস্ত এরা, যে তুমি চিন্তা করতে পারবে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ মানে রাষ্ট্রের টাকা অপচয় হচ্ছে, রাষ্ট্রের টাকা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এবং কি পরিমাণ অযোগ্য সেখানে নিয়োগ পাচ্ছে, এবং কি পরিমাণ বাজে মানুষগুলো সেখানে পড়াশোনা শেখানোর জায়গায় গিয়েছে, এবং কি পরিমাণ কলুষিত রাজনীতি সেখানে রয়েছে। কারণ তারা সেখানে ওই যে বিবেকের কাছে দায়বদ্ধ নয়। তোমরা যখন সাংবাদিকতা করবে তখন তোমরা কিন্তু নিজের বিবেকের কাছে বেশ ভালোভাবে দায়বদ্ধ থাকবে, এটি তোমাদের মনে রাখতে হবে। এখন আমাদের পর্দা একটু খুলছে, খুলেছে। এখানে রয়েছে আমরা এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্ক নামক একটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে, যেটা বিশ্বব্যাপী আসলে জার্নালিজমের যে এথিক্স নির্ধারণ করা হয় সেগুলোর অনেকগুলো নিয়ে তারা কিন্তু চর্চা করে কাজ করে থাকে। এথিক্যাল জার্নালিজম, যেটির প্রধান হচ্ছে, ডিরেক্টর হিসেবে রয়েছেন এইডেন হোয়াইট। এই ব্যক্তি আমাদেরকে 5টি এথিক্স মেনে চলার কথা বলেছেন। সাংবাদিক হিসেবে তোমাকে 5টি এথিক্স যেভাবে হোক মেনে চলতে হবে। ওনারা দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের রুলস অ্যান্ড রেগুলেশনস, বিভিন্ন গণমাধ্যমের প্রিন্সিপালস, বিভিন্ন গণমাধ্যমের যে সংবাদকর্মীরা রয়েছে তারা যে এথিক্স মেনে চলে সেটি, এবং বিভিন্ন রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো রয়েছে যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম সহ বিভিন্ন জার্নালিজম নিয়ে রিসার্চ করে, স্টাডি করে, সেগুলোকে ঘেটে ওনারা 5টা পয়েন্টকে চিহ্নিত করেছেন, 5টা বিষয়কে চিহ্নিত করেছেন, 5টা প্রিন্সিপালসকে চিহ্নিত করেছেন, যেগুলোকে আমরা দি 5 কোর প্রিন্সিপালস অফ এথিক্যাল জার্নালিজম। এই এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্ক, এটির রেফারেন্স আমি দিয়ে দিয়েছি। এরা 5টি বিষয় বলেছে। তার মধ্যে 1 নম্বর এথিক্স হচ্ছে ট্রুথ অ্যান্ড অ্যাকিউরেসি। অর্থাৎ একজন সাংবাদিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে, একজন তোমার মিডিয়া ব্যক্তি হিসেবে তোমাকে অলওয়েজ সত্য বলতে হবে এবং তোমাকে অলওয়েজ অ্যাকুরেট হতে হবে। তুমি যদি কোনো কিছু না জানো তাহলে তোমাকে বলতে হবে আমি এটি জানি না। আর তুমি যদি সত্য জানো সেক্ষেত্রে সত্য তোমাকে বলতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। যদি তুমি আদর্শ সাংবাদিকতা করতে চাও, তুমি নিজেকে একজন আদর্শ সাংবাদিক হিসেবে পরিচয় দিতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ট্রুথ অ্যান্ড অ্যাকিউরেসি মেনটেন করতে হবে। অর্থাৎ যা ঘটেছে তাই বর্ণনা করতে হবে, তুমি যা দেখেছো তাই বর্ণনা করবে, তোমার কাছে যে ফুটেজ আছে সেটি বর্ণনা করবে। কিছুতেই তুমি এডিট করে এখান থেকে ওখান থেকে নিয়ে নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রকাশ করবে না, কোনো ফুটেজ প্রকাশ করবে না, কোনো অডিও প্রকাশ করবে না। তুমি শুধুমাত্র সত্য এবং সঠিকতা, এই দুইটার
অর্চনা করবে, পূজা করবে। পৃথিবীর আর সমস্ত কিছু তোমার কাছে মিথ্যে, শুধুমাত্র সত্যই সত্য, শুধুমাত্র বিশুদ্ধ যে তথ্যটি সেটি তোমার গণমাধ্যমে আসবে, তোমার নিউজে আসবে, তোমার ভিডিওতে আসবে, তোমার অডিওতে আসবে, তোমার লিখিত নিউজে আসবে। তার মানে ট্রুথ অ্যান্ড অ্যাকুরেসি ছাড়া তোমার এথিক্যাল যে সাংবাদিকতা সেটি করা মোটেই হবে না। নাম্বার 2, ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ একজন সাংবাদিক হিসেবে তোমাকে স্বাধীন হতে হবে। তুমি যে গণমাধ্যমে কাজ করো সেই গণমাধ্যমকে স্বাধীন হতে হবে। তুমি যে সাংবাদিকতা করো সেই সাংবাদিকতার ক্ষেত্রে গিয়ে কারো দ্বারা প্রভাবিত হবে না। তুমি স্থানীয় কোনো বিএনপি জামাত নেতার দুর্নীতিকে প্রকাশ করতে যাও, হ্যাঁ, প্রকাশ করার তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার আওয়ামী লীগ নেতার সাথে সুসম্পর্ক। একইভাবে আওয়ামী লীগ নেতার একজনের ব্যাপারে তুমি দুর্নীতি প্রকাশ করতে চাও, কিন্তু তোমার পিছনে মদত দিচ্ছে একজন বিএনপি জামাত বা জাসদ বা জাতীয় পার্টির আরেকজন দুর্নীতিগ্রস্ত মানুষ। এই যে তোমার স্বাধীনতা আরেকজনের কাছে খুইয়ে দিলে, এটি হবে না। তদ্রূপ যে গণমাধ্যমগুলো রয়েছে যারা আমাদেরকে তথ্য প্রচার করে, তাদের উচিত মালিক পক্ষের টাকা নিয়ে টাকার কাছে নিজেদের যে স্বাধীনতাকে বিলিয়ে না দেওয়া। কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখন আমরা নিয়োগ পাই সাংবাদিকতার, কোথাও কেউ লিখে দেয় না মালিক পক্ষের চাকরামি করতে হবে, কিন্তু একটা অঘোষিত চাকরামি, অঘোষিত এক ধরনের পরাধীনতা আমাদের দেশে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটি আগে বা অন্য কোনো দেশে আসলে এই পরিমাণ আসলে মালিকের প্রতি পরাধীন সাংবাদিক গোষ্ঠী আমরা আগে পরে দেখিনি। আমি আশা করি যখন তোমরা বড় হবে, তোমরা যখন বিভিন্ন গণমাধ্যমে কাজ করবে, তোমরা অনেক স্বাধীনতা প্রদর্শন করবে। এখন স্বাধীনতার এই জায়গাটি আমাদের দেশের যারা সংবাদকর্মী রয়েছে তারা আসলে নিজেদের শান্তিমতো জীবনযাপন করার জন্য তারা সেলফ সেন্সরশিপ, অর্থাৎ নিজেই নিজের উপর সেন্সরশিপ আরোপ করছে। হয়তো মালিক বলেই না যে এইটা করিস না, কিন্তু সে নিজে ধরে নিছে এইটা করলে মালিকের বিপক্ষে যাব, আমার চাকরি নিয়ে ঝামেলা হইতে পারে। এইটা সেলফ সেন্সরশিপটা আমাদের দেশে ব্যাপকভাবে সাংবাদিকতার ক্ষেত্রে প্রচার হচ্ছে। ফলে তোমরা যদি এথিক্যাল জার্নালিজম করতে চাও, তোমরা যদি এথিক্স মেনে চলতে চাও, তোমরা স্বাধীন পেশায় স্বাধীনভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবে। হ্যাঁ, তুমি যোগ্য কাজ করলে হয়তো তোমার কোনো একটি সত্য নিউজের কারণে কোনো একটি জনপদ, একটি জেলা বা দেশের বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনাকে তুমি নষ্ট করে দিলে একটি স্বাধীন সাংবাদিকতা করে একটি তথ্য দিয়ে। তাতে করে তোমার মালিক পক্ষ অসন্তুষ্ট হতে পারে, কিন্তু দেখবে তুমি যখন ইন্ডিপেন্ডেন্স থাকবে তোমার আলাদা মূল্য বাড়বে। তুমি যখন মেরুদণ্ডহীন হয়ে যাবে, কেউ তোমাকে আসলে ভ্যালু দিতে চাইবে না। আর যদি তোমাকে কেউ সরিয়েও দেয় একটা নিউজ করার কারণে, তুমি দেখবে তোমার কাজের অভাব হবে না। ফলে স্বাধীন থাকার চেষ্টা করবে। 3 নম্বর পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে ফেয়ারনেস অ্যান্ড ইম্পার্শিয়ালিটি, অর্থাৎ তোমাকে পক্ষপাত দুষ্টহীন হতে হবে, ফেয়ার হতে হবে, একদম নিরপেক্ষ হতে হবে। সংবাদ যখন করবে, একজন সাংবাদিক হিসেবে তোমার ব্যক্তিগত, তোমার পরিবারের, তোমার ব্যক্তিগত প্রিয়জনদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, তোমার কেউ সিপিবি, হ্যাঁ, কেউ ডেমোক্রেটিক, কেউ রিপাবলিক, কেউ কংগ্রেস, কেউ বিজেপি, অনেকে করতে পারে। তোমার নিজের যে কোনো একটা মতাদর্শের প্রতি ভালো লাগা থাকতে পারে, কোনো একটি মতাদর্শের প্রতি ভালো না লাগা বা অপছন্দ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে যখন তুমি চলে আসবে, সাংবাদিকতার ময়দানে তুমি যখন চলে আসবে, তোমাকে অবশ্যই ফেয়ারনেস থাকতে হবে, ফেয়ার থাকতে হবে, তোমার মধ্যে ফেয়ারনেস থাকতে হবে, তোমাকে ইম্পার্শিয়াল হতে হবে, তোমার মধ্যে ইম্পার্শিয়ালিটি থাকতে হবে। অর্থাৎ তুমি যখন সংবাদটি করবে, কিছুতেই যাতে বিএনপির মুখপাত্র না হয়ে যাও, আওয়ামী লীগের মুখপাত্র না হয়ে যাও, জামাতের মুখপাত্র না হয়ে যাও, অর্থাৎ তাদের কথা যাতে তোমার মুখ দিয়ে প্রকাশ না হয়। তদ্রূপ ভাবে তোমার সংবাদটি যখন করো, তুমি যেন আওয়ামী লীগ বিরোধী না হিসেবে না করো, বিএনপি বিরোধী, জামাত বিরোধী, জাতীয় পার্টি এবং অন্যান্য যেসব পার্টি রয়েছে। মোদ্দা কথা, যা ঘটেছে একজন সাংবাদিক হিসেবে সকল পক্ষকে নিউজে সংশ্লিষ্ট করে যা ঘটেছে সেটি তুমি ব্যাখ্যা করবে। কোনো পক্ষে তোমার হেলে পড়া যাবে না, কোনো পক্ষে তোমার দোলা যাবে না, কোনো পক্ষের মুখপাত্র হিসেবে তোমাকে আসা যাবে না। তোমাকে ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল হতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি আমাদের হোয়াইট সাহেব তার এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্কে চিহ্নিত করেছেন, যে প্রিন্সিপালটি, সেটি হচ্ছে হিউম্যানিটি। তোমার মধ্যে মানবতা থাকতে হবে। তুমি সাংবাদিক, তাই বলে তোমার সামনে তুমি 50 জন সাংবাদিক ক্যামেরা নিয়ে তাক করে বসে আছো এরকম, আর তোমার সামনে বিশ্বজিৎ নামক একজন শ্রমিককে কুপিয়ে মেরে ফেলছে সন্ত্রাসীরা, আর তুমি সংবাদের কাজ করছো, তুমি ক্যামেরা নিয়ে 50 জন মানুষ, 5 জন মানুষকে না আটকিয়ে তুমি দায়িত্ব পালন করছো। এই ধরনের ইনহিউম্যানিটি, অমানবিকতা, স্যাভেজ, বর্বরতা, অসভ্যতা, এটি সাংবাদিকতার ক্ষেত্রে যাতে
না আসে এথিক্সের নাম দিয়ে, যদি এমন পরিস্থিতি তোমার সামনে দাঁড়ায়, তুমি ক্যামেরাটা রেখে প্রয়োজনে তুমি 50 জনকে এক করো যে ভাই আমরা তাকে ঠেকানোর চেষ্টা করি, যে কোনোভাবে এই বিশ্বজিৎকে কোপের হাত থেকে বাঁচানো যায় কিনা। অন্তত পক্ষে চিৎকার করো, আপনি কোপাচ্ছেন কেন, আপনি ছেলেটিকে মারছেন কেন। তোমরা দেখবে মাঝখানে যখন দেশে একটা রাজনৈতিক যেটি প্রভাস আমিন কিন্তু বলেছিলেন, তার প্রভাস আমিন বা মহসিনুল হাকিম যে কোনো একজন, আমি ঠিক মনে করতে পারছি না, তারা কিন্তু বলেছিলেন একটি কথা যে মাঝখানে রাজনৈতিক পরিস্থিতি যখন খুব খারাপ, একজন সাংবাদিক কিন্তু একজন নারী আইনজীবীকে যখন কেউ আক্রমণ করতে গিয়েছিল তাকে কিন্তু ঠেকিয়েছিল, এবং এটি খুব প্রশংসাজনক একটি কাজ হয়েছিল। হ্যাঁ, তো এভাবে কিন্তু তোমরা কিন্তু নানা সময়ে এই মানবিকতা বনাম তোমার দায়িত্বশীলতা, এই দুইটার মধ্যে তোমার এক ধরনের কনফ্লিক্ট চলে আসবে। হরতালের সময় তুমি দেখতেছো মানে একজন সাধারণ গরিব মানুষ, রিক্সাওয়ালা, তাকে পিকেটাররা পেটাচ্ছে আর তুমি ক্যামেরা নিয়ে সেটি ভিডিও করছো। হ্যাঁ, তুমি তোমার প্রয়োজনে ভিডিও করো বা ছবি তুলো, কিন্তু তুমি গিয়ে ঠেকানোর চেষ্টা করো যে আপনি এই লোকটাকে মারবেন না প্লিজ। হ্যাঁ, তবে নিজের সেফটিকে গুরুত্ব দিবে, কিন্তু একেবারে অমানবিক হয়ে যাবে না। সাংবাদিক যেন অমানবিক না হয়ে যায়, সাংবাদিকের যেন মানবিকতা থাকে। হ্যাঁ, তোমরা একটি অনলাইনে অনেক ছবি দেখবে রিফিউজি ক্রাইসিসে ক্ষেত্রে, আমাদের রোহিঙ্গাদের ছবি নিয়ে, সিরিয়ান যুদ্ধ, ইরাক যুদ্ধ, আফগানিস্তানে, সেখানে যে সাংবাদিকরা গিয়েছে, হ্যাঁ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা যে সব সাংবাদিকরা একসময় যুদ্ধ কাভার করতে, এমবেডেড জার্নালিজম করতে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে গিয়েছে, তাদের দেখবে তারা এত বেশি এই যে ইনহিউম্যানিটি চর্চা করছে এই বস্তুনিষ্ঠতার কথা বলে, তারা কিন্তু অনেকে ট্রমাটাইজড এখন। অর্থাৎ ওই যে ওই শিশুটিকে সে উপকার করতে পারেনি, ওই আক্রান্ত শিশুটির জন্য সে কিছু করতে পারেনি, এই ব্যথাটা কিন্তু তার মধ্যে থেকে থাকে। ফলে যেন মানবিকতা আসে, যেন মহসিনুল হাকিমের মতো তোমরা বলতে পারো যে আমার সুন্দরবনের জলদস্যুদের নিয়ে আমি একটা নিউজ করব, আমাকে সবাই পুরস্কার দেবে, এমন যেন না হয়। বরং এই সংবাদটি করার পরে সরকার যাতে জলদস্যুদের স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ দেয়, এই চিন্তাটা নিয়ে কিন্তু তিনি গিয়েছিলেন। এটি হিউম্যানিটি। এথিক্সের ক্ষেত্রে এই হিউম্যানিটিটি তোমরা চর্চা করবে। তদ্রূপভাবে একটা নিউজ যদি এমন পরিস্থিতি হয় যে এই নিউজটি করলে তোমার এই মানুষগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে অনেক বেশি, তোমার নিউজের কাটতি বাড়ছে, তোমার পত্রিকার, তোমার নিউজটি ভিউ বাড়ছে, লাইক বাড়ছে, কিন্তু ওই মানুষগুলোর ক্ষতি হচ্ছে, একটু অপেক্ষা করো, সময় নাও, মানবিক হও। হ্যাঁ, শুধুমাত্র পেলাম আর প্রকাশ করে দিলাম, মানুষগুলোর ক্ষতি হয়ে গেলো, এমন যাতে না হয়। আবার অনেক একটা নিউজ তোমার প্রকাশ করলে মানুষগুলোর অনেক উপকার হচ্ছে, যে এখানে দুর্নীতি হচ্ছে, এখানে চাঁদাবাজি হচ্ছে, অবৈধ নিয়োগ হচ্ছে, এখানে বালি ভরাট করা হয়নি, এখানে ঠিকমতো কাজ করা হয়নি, যদি তোমার একটা নিউজ করলে এই মানুষগুলো উপকৃত হয়, দ্রুত করে দাও। এগুলোই হচ্ছে হিউম্যানিটি। এবং 5 নম্বর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে তোমার জবাবদিহিতা। একজন সাংবাদিক হিসেবে তোমার যে কর্ম, একটি গণমাধ্যম কর্মী হিসেবে তোমার যে কর্ম, গণমাধ্যম হিসেবে তোমার মাধ্যমের যে দায়িত্ব প্রধান, তাদের যে কর্মটি রয়েছে সেটি যেন দায়বদ্ধ থাকে। কার কাছে? নিজের কাছে, রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, সবার কাছে দায়বদ্ধতা বা জবাবদিহিতা থাকে। এটি নিশ্চিত করতে হবে। তুমি যদি এথিক্যাল জার্নালিজম করো, তোমাকে এই অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তুমি যদি কখনো ভুল করো তাহলে তোমার ভুলটা স্বীকার করে ফেলতে হবে। আবার তুমি তোমার একটি সংবাদের কারণে কোনো ধরনের ভায়োলেন্স যাতে ক্রিয়েট না হয়ে যায়, কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত না হয়ে যায়, কোনো একটি যুদ্ধ না শুরু হয়ে যায়, কোনো একটি মানুষ, নিরপরাধ মানুষ তোমার একটি নিউজের কারণে যাতে মারা না যায়। যেমন দেখো, যখন এই যে আমাদের মাদকের বিরুদ্ধে একটি অভিযান হলো, তখন কক্সবাজারের একজন কাউন্সিলর, ওনার নাম হচ্ছে একরাম, ওনাকে কিন্তু তথাকথিত ক্রসফায়ারে নিয়ে হত্যা করে ফেলে। এবং দেখবে এই হত্যাকাণ্ডের সাথে শুধু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুলই জড়িত নয়, এর আগে অনেকগুলো সংবাদ হয়েছিল যেখানে এই একরামকে কিন্তু মাদক ব্যবসায়ী হিসেবে দেখানো হয়েছে, অথচ একরাম কিন্তু মাদক ব্যবসায়ী ছিল না, বরং সে একজন ভালো মানুষ ছিল, এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। সাংবাদিকরা কোনোভাবে চর্চা না করে, হয়তো কেউ না কেউ ভুল করে অথবা ইচ্ছা করে তার নামটা ওই সাংবাদিককে দিয়ে দিয়েছে। ফলে এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে তোমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, যাচাই করতে হবে, জবাবদিহি করতে হবে, খোঁজ নিতে হবে, রিসার্চ করতে হবে। তোমার একটি সংবাদের কারণে কারো উপর যেন জুলুম না হয়ে যায়। এই হচ্ছে এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্কের যে 5টি প্রিন্সিপাল রয়েছে সেটি। আমরা যদি আমেরিকার সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্ট,
এদের যে যে 4টা নীতি রয়েছে সেটি যদি একটু আমরা একটু চোখ বোলাই, এগুলো নিয়ে আমাদের ডিটেলস আলোচনা নেই, যা আলোচনা ওই 5টির মধ্যে চলে এসেছে, কিন্তু তারপরেও সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্ট আমাদেরকে যে 4টি বিষয় জানাচ্ছে, মানে পয়েন্ট আকারে 4টি বিষয়, কিন্তু আসলে ব্যাপক বিষয়, যেগুলো নিয়ে আমরা হয়তো অন্য সময়ে যখন বাস্তবে ক্লাস করব আরো বেশি আলাপ আলোচনা করব। সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্ট, যাদেরকে সংক্ষেপে বলা হয় এসপিজে আমাদের জানাচ্ছে প্রথম প্রিন্সিপালটা হবে সিক ট্রুথ অ্যান্ড রিপোর্ট ইট। তুমি সত্য খুঁজো, যেটি তোমার এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্কে রয়েছে। এখানে বলা হচ্ছে সিক ট্রুথ, সত্যকে খোঁজো, সত্য অনুসন্ধান করো, কি সত্য সেটিকে খোঁজো, অ্যান্ড রিপোর্ট ইট, এবং এটি নিয়ে প্রতিবেদন করো। তারপরে মিনিমাইজ হার্ম, অর্থাৎ তোমার যে সংবাদটি রয়েছে এই সংবাদের মাধ্যমে যদি বড় ধরনের কারো কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে কোনো একটি পক্ষের, হ্যাঁ, যেটা আসলে অ্যাবসলিউটলি তুমি চাচ্ছ না পরমভাবে এই ধরনের ক্ষতি হোক, এইটা যাতে তুমি এই হার্মটা, এই ক্ষতিটাকে যাতে তুমি মিনিমাইজ করতে পারো। অর্থাৎ তোমার একটি সংবাদ, এই সংবাদ যেন যে সমাজে যে দুর্নীতি, সমাজে যে অশান্তি, হত্যাযজ্ঞ, মারামারি, খুন, সন্ত্রাস, এরপরে তোমার অনৈতিকতা, এগুলোকে যদি কমিয়ে দেয়, হ্রাস করে, এর ক্ষতির পরিমাণ যদি কমায় দেয় তোমার একটা সংবাদে, তাহলে দ্রুততম সময়ে তুমি নিউজটি করে দাও। এটি হচ্ছে তোমার মিনিমাইজ হার্ম। তারপরে অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, এটি আলোচনা করেছি, তোমরা জানো যে তোমার স্বাধীনভাবে কাজ করতে হবে, কারো অধীন হয়ে কাজ করা যাবে না। সে তোমার মিডিয়া হাউসের কেউ হোক, কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী হোক, কোনো পুলিশ হোক, এসপি হোক, ম্যাজিস্ট্রেট হোক, ডিসি হোক, বিচারক, জাজ হোক, প্রভাবশালী রাজনীতিবিদ হোক, সন্ত্রাসী হোক, কারো পক্ষে কাজ করা যাবে না। সাংবাদিক হিসেবে তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে হবে, স্বাধীনভাবে কাজ করতে হবে। তারপরে সর্বশেষটা বি অ্যাকাউন্টেবল, এখানে জবাবদিহিতা বলছে, এবং সর্বশেষটা বলছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। একটা নতুন পয়েন্ট ওরা এখানে যুক্ত করেছে। ট্রান্সপারেন্ট কিভাবে হবে? স্বচ্ছ হতে হবে। তুমি যে প্রকাশ করলে নিউজটা, সেখানে যাতে কোনো অস্বচ্ছতা না থাকে, কোনো ধরনের মানে এমন কোনো তথ্য না থাকে যেটি আসলে তুমি বুঝতে পারছো না, বা অন্য কেউ বুঝতে সমস্যা হবে, বা কোনো একটা তথ্য যেটি তোমার হাতে সম্পূর্ণ নেই, অর্ধেক একটু কোনোভাবে পেয়েছো, যাচাই না করে তুমি দিয়ে দিলে, এমন যাতে না হয়। তোমাকে ট্রান্সপারেন্ট হতে হবে তোমার শব্দে, তোমার অডিও, তোমার ভিডিও, তোমার ছবি, তোমার গ্রাফিক্স, প্রত্যেকটা বিষয় দিয়ে সাংবাদিকতা করার সময় তোমাকে একটা স্বচ্ছ উপায়ে তথ্যটি উপস্থাপন করতে হবে মানুষের কাছে। এটি এখানে বলা হয়েছে। এই হচ্ছে তোমার এসপিজে। আর আল জাজিরা হচ্ছে নেক্সট পেজে, এটা বলা হয়েছে এখানে। জাস্ট তোমাদের কারণে আমাদের পর্দা আবার খুলছে এবং খুলছে। আল জাজিরার যে কোড অফ এথিক্স রয়েছে, সেখানে তোমরা যদি আল জাজিরার যে মিডিয়া নেটওয়ার্ক, কাতার ভিত্তিক একটি চ্যানেল, যেটি খুব অল্প সময়ে এসে সারা পৃথিবীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে একটা মাইলস্টোন অতিক্রম করেছে। যদিও তাদের অনেক কাজ অনেক সময় অনেক বেশি বায়াসড হয়েছে বলে ক্রিটিকরা বলে থাকেন। যেমন তোমরা আরব বসন্তের কথা জানো, আরব বসন্তের সময় আল জাজিরা যে ভূমিকা ছিল সেটি আসলে মানে এক ধরনের ম্যাস পিপলের পক্ষে বলা হলেও, যেমন গাদ্দাফির বিরুদ্ধে তারা ব্যাপকভাবে কাভারেজ দিয়েছে, নিউজ করেছে, যেটি এক সময় কিন্তু দেখা গিয়েছে যে গাদ্দাফি কিন্তু লিবিয়ার জন্য ভালো মানুষ ছিল। এছাড়া আরো অনেক কাজ, অনেক সীমাবদ্ধতা আল জাজিরা রয়েছে। তারপরেও প্রত্যেকটা মিডিয়া আসলে 100% আমাদের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে অবজেক্টিভ জার্নালিজম করছে না, এথিক্যাল জার্নালিজম করছে না। যারা করতে চেষ্টা করছে, তার মধ্যে আল জাজিরাকে আমাদেরকে আনতে হবে। আল জাজিরা যে 10টা ভ্যালু তাদের যে কোড অফ এথিক্সে রয়েছে, সেই 10টা ভ্যালু থেকে আমরা 5টা গুরুত্বপূর্ণ ভ্যালু তোমাদের জন্য নিয়ে আসছি, যেখানে আসলে আমরা এর ইতোপূর্বে যা আলোচনা করেছি তার অনেক কিছু রয়েছে। দেখো, আল জাজিরা বলতেছে অ্যাডহিয়ার টু দ্য জার্নালিস্টিক ভ্যালুজ অফ অনেস্টি, অর্থাৎ সততা থাকতে হবে তোমাকে, কারিজ, সাহস থাকতে হবে, ফেয়ারনেস, আমরা একটু আগে আলোচনা করেছি, আমাদের কারেজটা এবং অনেস্টিটা এসেছে। অর্থাৎ সাংবাদিক হিসেবে তোমাকে সৎ থাকতে হবে। কিভাবে? তোমাকে কেউ উপহার দিলে, গিফট দিলে এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না, কেউ টাকা দিলে এগুলো কিন্তু নেওয়া যাবে না, এগুলো ফিরিয়ে দিয়ে তোমার অনেস্টি প্রদর্শন করতে হবে। কারিজ কিভাবে? অনেক সন্ত্রাসীরা, অনেক রাজনীতিবিদ, প্রভাবশালী কর্মকর্তা, কর্মচারী, আমলা, হ্যাঁ, তোমার ইউএনও, ডিসি, এসপি তোমাকে ফোন দিবে, থ্রেট দিবে, অমুক দিবে, কিন্তু তুমি সত্যের কাছে থাকলে, তুমি সাহসিকতা নিয়ে তুমি যদি সত্য থাকো, কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি তার হুমকিটাকে রেকর্ড করে সামনে নিয়ে আসো, দেখো সে কিভাবে ভীত হয়। কারণ অপরাধী চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তোমার চোখ হচ্ছে তোমার কলম, তোমার চোখ হচ্ছে তোমার ক্যামেরা, তোমার চোখ হচ্ছে তোমার মাইক্রোফোন, এর সামনে দাঁড়িয়ে অপরাধী কথা বলতে পারে না। ফলে তুমি কারেজ দেখাও, সাহস দেখাও, তুমি ফেয়ার হও, একদম একপাক্ষিক না হয়ে, তুমি পক্ষপাত দুষ্ট না হয়ে তুমি নিরপেক্ষ হও, তুমি ব্যালেন্সড হও, তুমি ভারসাম্য বজায় রাখো। তুমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ যারা রয়েছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর
কোনো একটি পক্ষ না নিয়ে যখন কোনো একটি নিউজ করবে, সকল পক্ষকে ব্যালেন্স করে নিউজটা করার চেষ্টা করো। কিন্তু যদি এমন দেখো যে নিশ্চিত কোনো একটি পক্ষ অপরাধী, তাহলে তুমি যদি আবার ব্যালেন্স করতে যাও, সেটা কিন্তু অবজেক্টিভ জার্নালিজম হবে না, সেটি আবার সাবজেক্টিভ হয়ে যাবে। তুমি যদি দেখোই যে ওসি প্রদীপ এবং লিয়াকত খুন করেছে, তোমার এটা সবকিছুর এভিডেন্স রয়েছে, এই অবস্থায় ওসি প্রদীপ এবং লিয়াকতের পক্ষ নেওয়া তুমি ব্যালেন্স করতে গেলে সেটি কিন্তু আবার হবে না। তোমাকে ব্যালেন্স মানে হচ্ছে তুমি যখন কোনো একটি পক্ষের, অর্থাৎ তুমি ওসি প্রদীপের দুর্নীতি নিয়ে যখন নিউজ করতেছো, তখন অভিযুক্ত ওসি প্রদীপের বক্তব্য রাখতে হবে, যারা অভিযোগ করছে তাদেরও রাখতে হবে। এটি হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ তোমার নিউজটিতে সকল পক্ষকে সংশ্লিষ্ট করতে হবে। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীন থাকতে হবে। ক্রেডিবিলিটি, তোমাকে বিশ্বাসযোগ্য হতে হবে। অ্যান্ড ডাইভার্সিটি, অর্থাৎ তোমাকে বৈচিত্র্যকে মেনে নিতে হবে। তোমার চারপাশে যে মানুষ রয়েছে, কেউ ধনী, কেউ গরিব, কেউ কালো, কেউ ধলা, কেউ শ্যামলা, কেউ তোমার বাঙালি, কেউ চাকমা, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, নানা মানুষ রয়েছে। এই যে বৈচিত্র্য, ডাইভার্সিটি, এটির প্রতি তোমার রেসপেক্ট থাকতে হবে। কোনোভাবে কোনো একটি রেসকে, কোনো একটি জাতিকে, কোনো একটি বর্ণকে, কোনো একটি ধর্মকে, কোনো একটি সম্প্রদায়কে তোমার আঘাত করে কথা বলা যাবে না। আর এখানে আবার বলছে গিভিং নো প্রায়োরিটি টু কমার্শিয়াল আর পলিটিক্যাল ওভার প্রফেশনাল কনসিডারেশন, মানে পেশাদারিত্বের জায়গায় তোমার বাণিজ্য বা রাজনীতির কাছে কোনো ধরনের ছাড় না দেওয়ার কথা আল জাজিরা বলেছে। যদিও আল জাজিরা চেষ্টা করে সর্বোচ্চ, কিন্তু অনেক সময় কাতারের পক্ষে কিন্তু অন্ধভাবে অনেক সময় কাজ করতে আমরা দেখি। যেহেতু কাতারের যে আমির তোমার তার নাম হচ্ছে তামিম, সেই তামিমের পক্ষে অনেক সময় আমরা তাদেরকে দেখি, কিন্তু এই নীতি হিসেবে এটি খুব ভালো নীতি। 2 নম্বরে প্রেজেন্ট দি ডাইভার্স পয়েন্টস অফ ভিউ অ্যান্ড অপিনিয়ন্স উইদাউট বায়াস অ্যান্ড পার্সিয়ালিটি। এটি তোমরা জানো যে তারা আসলে ডাইভার্স, মানে এর আগে যেটা বললাম যে বৈচিত্র্যময় যে পৃথিবী রয়েছে, তার পাশে অজস্র মানুষ, তার অজস্র সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, বিশ্বাস, এই সবগুলোর প্রতি কোনো ধরনের যেন বায়াস না হয়, কোনো ধরনের একচোখা পক্ষপাতিত্ব না আসে, সকলকে সমানভাবে দেখা। অর্থাৎ তোমার চোখে যেন যে সংখ্যালঘু মুসলিম বা সংখ্যালঘু হিন্দু যেই হোক, তাকে যেন কোনোভাবে তুমি সংখ্যা গুরুর প্রতিনিধি হয়ে আক্রমণ না করো, তোমার নিউজে যাতে সে আক্রান্ত বোধ না করে, এ ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। রিকগনাইজ ডাইভার্সিটি ইন হিউম্যান সোসাইটিস উইথ অল দেয়ার রেসেস, কালচার্স অ্যান্ড বিলিভস and their values and instinct individuality so as to present unbiased and faithful reflection of them। যেটি আমি এতক্ষণ ধরে তোমাদের কাছে বলছিলাম, সেটিকে আর একটু ব্যাপকভাবে বলেছে যে কোনো ধরনের রেস, বর্ণ, কালচার, বিশ্বাস, এগুলোর প্রতি কোনো ধরনের যেন বায়াসনেস না থাকে, সর্বোচ্চ আনবায়াসড হয়ে এদেরকে রিফ্লেক্ট করতে হবে। অর্থাৎ তুমি কোনো একটি ধর্ম, কোনো একটি বিশ্বাসকে নিজের মতো করে নিয়ে মিডিয়াকে ফোকাস করে সেটিকে কিন্তু সবার সামনে প্রকাশ করবে না। যেমন আল জাজিরা এই ক্ষেত্রে একটা কাজ করে দেখবে, পশ্চিমের সকল মিডিয়া এক ধরনের অন্ধ বায়াসনেস প্রদর্শন করে অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের অবস্থান দেখাতে। আল জাজিরা কিন্তু লিগ্যাল ওয়েতে তোমার এই ইসরায়েল যে একটি তোমার ইললিগ্যাল এক্সিস্টেন্স, এটিকে দেখানোর চেষ্টা করে যে ইসরায়েলের পক্ষ নিতে গিয়ে যে পশ্চিমা মিডিয়াগুলো অনেক বেশি ফিলিস্তিনের উপর জুলুম করে থাকে, সেটি কিন্তু আল জাজিরায় বেশ ভালোভাবে তোমরা দেখতে পারবে। 4 নম্বরে অ্যাকনলেজ আ মিস্টেক হোয়েন ইট অকার্স, প্রম্পটলি কারেক্ট ইট অ্যান্ড ইনশিওর ইট ডাজ নট রিকার। এখানে আল জাজিরা বলতেছে যে যখন কোনোই ভুল করবে তখন দ্রুত এটিকে স্বীকার করতে হবে, আমরা এটা ভুল করে ফেলেছি, দুঃখজনক ব্যাপার। তারপরে ভুল করার সঙ্গে সঙ্গে এটাকে সঠিক বা শুদ্ধ আকারে প্রকাশ করতে হবে, এবং এটা যাতে পরবর্তীতে আর না ঘটে সেটিকে নিশ্চিত করতে হবে, সেটি চেষ্টা করতে হবে। এটা খুব ভালো একটি পয়েন্ট, তোমরা মনে রাখবে। তুমি গণমাধ্যম কর্মী হিসেবে ভুল করলে এটি স্বীকার গেলে সেটি বেটার, সেটি ভালো। 5 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটি আমরা এখানে নিয়ে এসেছি, ডিস্টিংগুইশ বিটুইন নিউজ ম্যাটেরিয়াল, অপিনিয়ন অ্যান্ড অ্যানালাইসিস টু অ্যাভয়েড দ্য স্নেয়ার্স অফ স্পেকুলেশন অ্যান্ড প্রোপাগান্ডা। অর্থাৎ প্রোপাগান্ডা যাতে না হয়, কারো প্রতি তোমার অন্যায্য ধারণা যাতে তৈরি না হয়, সেজন্য নিউজ যেগুলো সেটি কোনো মন্তব্য প্রতিবেদন বা মন্তব্য, ব্যক্তিগত মন্তব্য, কোনো বিশ্লেষণ, এগুলোকে কিন্তু আলাদা আলাদা করে ক্যাটাগরি করে রাখে আল জাজিরা, যেটি অনেক ভালো নিউজ মিডিয়া হলে তারা কিন্তু এই যে নিউজ, অভিমত এবং বিশ্লেষণ বা কলাম, এগুলো কিন্তু আলাদা করে রাখে। এটা রাখা উচিত, অর্থাৎ তোমার ব্যক্তিগত মতকে সংবাদ হিসেবে প্রকাশ করা উচিত না, সম্পাদকীয়ই থাকবে। হ্যাঁ, তোমার অপেড বা অপোজিশন অফ এডিটোরিয়াল সেটি থাকবে, সেখানে কিন্তু তোমার নিউজ হিসেবে সেটিকে প্রকাশ করা যাবে না। কেউ যদি একটা কলাম লিখে, কলামকে কলাম হিসেবেই বলতে হবে, নিউজ হিসেবে বলা যাবে না। এগুলো হচ্ছে তোমার আল জাজিরার দেখানো তোমার আমাদের যে প্রিন্সিপাল, সেটি আল জাজিরার কোড অফ কন্ডাক্টস।
মোটামুটি এই তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। এই তিনটি এর বাইরে তুমি সিএনএন দেখো, এনওয়াই টাইমস বা নিউ ইয়র্ক টাইমস দেখো, বিবিসি দেখো, বাংলাদেশের প্রথম আলো দেখো, এর বাইরে কোনোভাবেই আসলে কোনো এথিক্স পৃথিবীতে তুমি খুঁজে পাবে না। কেউ যদি খুঁজে পাও সেটি আমাকে দেখাও। তারপরেও আমি নিজে থেকে কিছু ফ্যাক্টস যেগুলো ওই বৃহৎ আলোচনায় আমরা আলোচনা করতে পারিনি সেটি এখানে আমরা তুলে ধরেছি। কিভাবে তোমরা মনে রাখবে, 1 নম্বরে হচ্ছে জেন্ডার সেন্সিবিলিটি, অর্থাৎ তুমি যখন সংবাদ করবে তোমার সংবাদে যেন নারী বা পুরুষের প্রতি কোনো ধরনের অবমাননা না হয়। বিশেষ করে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা দেখতে পাই নারী যখন তোমার কোনোভাবে আক্রান্ত হয়, ধর্ষিত হয়, তার প্রতি কিন্তু এক ধরনের শ্লেষা জড়িত একটি মানে বাজে প্ররোচনা, বাজে প্রবণতা দেখা যায় আমাদের গণমানুষের অনেকের মধ্যে, যে নারীরই দোষ ছিল, পোশাকের দোষ ছিল। এ সমস্ত ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে নারীর প্রতি কোনো ধরনের জুলুমের যেন সুযোগ না থাকে তোমাদের একটি সংবাদের মাধ্যমে, একটি নিউজের মাধ্যমে, একটি ফটোর মাধ্যমে। এইখান থেকে তোমাকে সেন্সিবল হতে হবে। একইভাবে কোনো পুরুষ যখন কোনোভাবে আক্রান্ত হবে, হ্যাঁ, এই ধরনের সামাজিকভাবে হেয় হতে পারে। অর্থাৎ ধরো কোনো একজন পুরুষ ব্যক্তি তার স্ত্রী চলে গিয়েছে আরেকজন পুরুষের সঙ্গে, তখন তুমি যদি ওই ব্যক্তির ছবিটা দিয়ে সংবাদটি করো তাহলে কিন্তু সে সামাজিকভাবে হেয় হবে যে তার স্ত্রী চলে গিয়েছে, বউ রাখতে পারে না। এই যে পুরুষের প্রতি এক ধরনের অবমাননা, এটিও যাতে না হয়। আবার কোনো ধর্ষিতা নারীর যাতে ছবিটা না দেওয়া হয়, ধর্ষিত শিশুর যাতে ছবিটা না দেওয়া হয়। হ্যাঁ, কোনো ক্ষেত্রে এমন একটা ছবি তুমি তুলছো যে ছবিটা আসলে আমাদের সমাজ বাস্তবতার ক্ষেত্রে নারীর এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গকে ছবিটা বা ভিডিও ফুটেজটা নিয়ে আসছে যেটি আসলে ওই নারীটি ওই অবস্থায় নিজেকে মানুষের সামনে প্রদর্শন করতে চায় না, সেটি তোমার ক্যামেরায় চলে এসেছে, সেক্ষেত্রে তুমি এটি প্রকাশ করো না। এটি জেন্ডার সেন্সিবিলিটি। আবার একই সঙ্গে তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো রয়েছে, যাদেরকে আমাদের সমাজে হিজড়া বলা হয়, তাদেরকে আসলে সম্মানজনকভাবে শব্দে লেখার চেষ্টা করো, তাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ বলে চেষ্টা করো। অনেক সময় তাদের কাজ কর্ম কেউ দেয় না বলে তাদেরকে আমরা নানা সময় দেখি আমাদেরকে বিব্রত করতে। সেই অবস্থায়ও যাতে তাদের প্রতি এই সমাজ থেকে চ্যুত গণবিচ্ছিন্ন মানুষগুলোকে কোনোভাবে আমাদের একটি শব্দ, একটি ফুটেজ যাতে আক্রমণ না করে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। 2 নম্বরে কিডস অ্যান্ড চিলড্রেন, এই দুইটা ব্যাপারে আমাদের খুবই সেন্সিটিভ হতে হবে। কোনো অনেকগুলো শিশু তাদের অপরাধ যদি তারা করেও থাকে, অনেক সময় তাদের ছবি ঢেকে রাখার চেষ্টা করব। তারা যদি ধর্ষিত হয় তাদের ছবিটা না দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একইভাবে দুইটা শিশুর যদি কোনোভাবে সংঘাত হয় সেগুলো আমরা চেষ্টা করবো এমনভাবে কাভার দিতে যে অন্য শিশু এটি না পড়ে সেও ভায়োলেন্ট যাতে না হয়ে যায়। শিশুরা যেহেতু রক্তপাত দেখতে পারে না, রক্তপাত দেখলে তাদের সাইকোলজি বা মনস্তত্ত্বে অনেক সময় পরিবর্তন আসতে পারে। তারা ছোটবেলা থেকে তোমার বিব্রতকর একটি শৈশব নিয়ে বড় হতে পারে। সে কারণে এই কিডস অ্যান্ড চিলড্রেনদের ভায়োলেন্ট এবং গ্রাফিক যে ইমেজ রয়েছে সেই ইমেজগুলো থেকে দূরে রাখা চেষ্টা করতে হবে। 3 নম্বর পয়েন্টে সেজন্যই আলোচনা করা হয়েছে ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক ইমেজ, অর্থাৎ শুধুমাত্র শিশু নয়, অনেক বড় মানুষ যাদের হার্ট দুর্বল আমরা এই শব্দটা বলে থাকি, তারা কিন্তু মানুষের অ্যাক্সিডেন্টে মাথা থেতলে গেছে, হ্যাঁ, কেউ কোপ দিয়ে মাথা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, পা ভেঙে গেছে, এই দৃশ্যগুলো দেখলে কিন্তু তাদের যে হার্ট যাদের দুর্বল তাদের কিন্তু হার্টের সমস্যা হতে পারে। ফলে ভায়োলেন্ট এবং গ্রাফিক ইমেজ দেওয়া থেকে আমরা চেষ্টা করব সচরাচর নিজেরা দূরে থাকতে। আবার অনেক সময় অনেক ধরনের মানে নৈতিকতা বিরোধী কোনো ছবি তোমার সংবাদের প্রয়োজনে দেওয়া লাগতে পারে, যেমন কোনো একটা সীসা বারে, কোনো একটা তোমার মদের হোটেলে বা কোনো একটা হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, সেটির ছবি তুমি দিতে চাইতে পারো, সেটি কিন্তু না দেওয়া বেটার। কারণ এই তোমার গণমাধ্যমটি কিন্তু কিডসরা বা শিশুরা দেখবে, মা বোন সবাই মিলে অনেক সময় দেখবে, ফলে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি চলে আসতে পারে। এসব ক্ষেত্রে তোমরা একটু কালচারাল যে সেন্সিবিলিটি, যে পয়েন্টটা সামনে আসতেছে এটিকে মেনে চলবে। হ্যাঁ, তারপরে পলিটিক্যাল বায়াসনেস, এই বিষয়টি তোমরা সবাই জানো যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে নিজেদের রাজনীতি বা পরিবারের রাজনীতি যাতে আমার সংবাদ কর্মে না চলে আসে। এরপরে যে এনভায়রনমেন্ট রয়েছে, এনভায়রনমেন্টের প্রতি আমরা যাতে অনেক বেশি সেন্সিটিভ হই, সংবেদনশীল হই, আমাদের চারপাশের পরিবেশ যাতে দূষিত না হয়, আমাদের কোনো একটি সংবাদ যাতে এই পরিবেশ দূষণ, এই সার দেওয়া
সার দেওয়া, এগুলোকে কোনোভাবে প্রমোট না করে, এগুলোকে কোনোভাবে উৎসাহ না করে আমাদের প্রতিটি সংবাদ যেন প্রাণ প্রকৃতি রক্ষায় হয়, এদিকে আমাদের নজর রাখতে হবে। কালচারাল সেন্সিবিলিটি বা সাংস্কৃতিক সংবেদনশীলতা হচ্ছে তুমি পশ্চিমে অনেক ছবি হয়তো তোমার একটা স্বাভাবিক একটা ছবি মনে হতে পারে, টপলেস একটা ছবি, যেটি তোমার দেশের সংস্কৃতিতে কিন্তু এই ছবিটি কিন্তু অনেক কালচারাল একটা নয়েজ তৈরি করতে পারে, অনেক সমালোচনার নিন্দার সৃষ্টি করতে পারে। ফলে তুমি যখন পত্রিকায় বিনোদন পাতায় হলেও এমন ছবি দিবে না যেটি তোমার কালচারাল সেন্সিবিলিটিটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হ্যাঁ, কারণ এই ছবিটা যেহেতু পত্রিকাটা একটা বাচ্চা পড়বে, আমাদের দেশের সে যে ধর্মের বাচ্চাই হোক, হিন্দু হোক মুসলিম হোক, এই বাচ্চাগুলোকে মা বাবা এ ধরনের ছবি দেখাতে অভ্যস্ত নয়। ফলে তোমরা এই কালচারাল এই বিষয়গুলো রাখবে। আবার বাংলাদেশের কালচারের সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি নিষিদ্ধ, এইগুলোর পক্ষে যাতে কোনো ধরনের শুধু আমাদের কালচারে না, আমাদের সাংবিধানিকভাবে এই বিষয়গুলো নিষিদ্ধ, পরকীয়া বা ব্যভিচার, এগুলোকে কোনোভাবে যাতে প্রমোট না করা হয় তোমার কোনো সংবাদের মাধ্যমে, সেই ব্যাপারটা একটু নজর রাখতে হবে। ল অ্যান্ড রেগুলেশনস, হ্যাঁ, তুমি দেশের যে বিদ্যমান আইন রয়েছে, নীতি রয়েছে, সেইগুলোর প্রতি তোমার শ্রদ্ধাশীল হতে হবে। সেইগুলো যাতে কোনোভাবে ভায়োলেন্ট না হয়ে যায়, সেগুলোর প্রতি যাতে তোমার কোনো ধরনের বিদ্বেষ তৈরি না হয়ে যায়। তোমার কোনো একটি লেখা, সেটি যাতে তুমি তোমার অজান্তেও এমন কোনো নিউজ বা সংবাদ বা ছবি বা ভিডিও চিত্র প্রকাশ না করো যার কারণে তুমি আইনগত ঝামেলায় পড়তে পারো, তোমার মিডিয়া ঝামেলায় না পড়তে পারে। এই কারণে দেশে তুমি যে বিষয়ে নিউজ করছো ওই বিষয়ক যে ল অ্যান্ড রেগুলেশনস গুলো আছে সেগুলো জেনে নেওয়া ভালো। প্রোপাগান্ডা এবং এজেন্ডা সেটিংস এর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তুমি যেন তোমার সংবাদ মাধ্যম তোমার দ্বারা কোনো প্রোপাগান্ডা না তৈরি করে, মানে অপরের বিরুদ্ধে অপপ্রচার না চালাতে পারে তোমার একটি সংবাদ দিয়ে। বা তুমি নিজেই যখন সাংবাদিক হবে, যদি আদর্শ সাংবাদিক হয়ে থাকো, তাহলে কারো বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে আসলে প্রোপাগান্ডা চালানো থেকে বিরত থাকা উচিত। ক্লিক বাইট অর্থ একদম মানে আধুনিক সময়ে ডিজিটাল যে জার্নালিজম রয়েছে, অনেক সময় মিথ্যা শিরোনাম দিয়ে, মিথ্যা ছবি দিয়ে, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার ছবি দিয়ে, একটার সাথে একটা ছবি মিলিয়ে, মানে যাতে তুমি ক্লিক করে তোমার অডিয়েন্স, সেজন্য ভুল শিরোনাম দেওয়া হয়, চাকচিক্যময় শিরোনাম দেওয়া হয়, সেন্সেশনালিজম করা হয়। এই যে ক্লিক করানোর জন্য ভুল শিরোনাম দেওয়া, চাকচিক্যময় অশ্লীল শিরোনাম দেওয়া, হ্যাঁ, এই ধরনের বাজে শিরোনাম, বাজে নিউজ, এগুলো কিন্তু এথিক্যাল জার্নালিজম চর্চা নয়। এই এথিক্যাল জার্নালিজম প্র্যাকটিস করতে হলে ক্লিক বাইট জার্নালিজমের এই টেন্ডেন্সি পরিহার করতে হবে। যেটি ঘটেছে, একটি সুমার্জিত শিরোনাম দিতে হবে। অনেক সময় আকর্ষণীয় বা চাকচিক্যময় শিরোনাম দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে সেটি যেন কিছুতেই মাত্রা ছাড়িয়ে না যায়। এরপরে ক্রেডিট দিতে হবে, অর্থাৎ তোমার সংবাদটি যদি তুমি অন্য কোনো সংবাদ মাধ্যম থেকে নাও, তাহলে তাকে সেই নিউজ এজেন্সি বা নিউজ মিডিয়ার ক্রেডিট দিতে হবে, সোর্স হিসেবে তাকে উল্লেখ করতে হবে। তুমি তোমার ছবিটি যে তুলে দিচ্ছে সেই ফটোগ্রাফারের নামটি দিতে হবে, বা যে উৎস থেকে তুমি ছবিটি নিয়েছো তার নাম দিতে হবে। তোমার যে ক্যামেরা পার্সন রয়েছে, যদি তুমি টেলিভিশনের জন্য প্যাকেজ করো, সেই ক্যামেরা পার্সনের নাম দিতে হবে, তার ক্রেডিটগুলো দিতে হবে। এবং তোমার নিউজে যথাসম্ভব যদি সোর্স নিরাপত্তাজনিত কারণে নিষেধ না করে নিজের নাম প্রকাশ করতে, বেশিরভাগ ক্ষেত্রে তুমি সোর্সকে নিউজে নিয়ে আসবে, তাতে করে তোমার নিউজ ক্রেডিবল হবে, নিউজ অনেক বেশি এথিক্যাল হয়ে যাবে। তারপরে অ্যানিম্যাল অ্যাবিউজ বা পশুদের প্রতি কোনো ধরনের অ্যাবিউজ যাতে তোমার সংবাদের মাধ্যমে না হয়। কেউ যদি অ্যাবিউজ করে সেই বিষয়গুলো অবশ্যই তুলে আনতে হবে, কারণ পশুরা আসলে নিরপরাধ। তারা বেঁচে না থাকলে আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য বা বাস্তু সংস্থান সঠিকভাবে থাকবে না। ফলে পশুদের প্রতি কোনো ধরনের অবিচার হয় তোমার সংবাদে যেন এমন কিছু না হয়। অ্যাপোলজির মানসিকতা তোমাকে রাখতে হবে, অর্থাৎ তুমি যদি ভুল করো সেই ভুলটা স্বীকার করার মানসিকতা তোমাকে থাকতে হবে। তুমি যদি কারো বিষয়ে ভুল তথ্য দাও, তার কাছে যে কথা বলে ভুল তথ্য দেওয়ার জন্য তুমি দুঃখ প্রকাশ করো, পরবর্তীতে তুমি মিডিয়া এসে সঠিক সংবাদটি প্রচার করো। এবং ওয়ার্ড অ্যান্ড ফুটেজ সিলেকশনে তুমি অনেক বেশি চুজি হও, মানে যে কোনো শব্দ তুমি দিও না, এমন একটি শব্দ দাও যে শব্দটি প্রাঞ্জল, যে শব্দটি পারফেক্ট বা একদম, যে শব্দটি পূর্ণাঙ্গ, যে শব্দটি ঘটনাটিকে বিশ্লেষণ করে। অতিরিক্ত দুর্বোধ্য যেমন করার দরকার নাই, একেবারে প্রচলিত মানে যে শব্দটি আসলে প্রমিত নয় এমন কোনো শব্দ আবার দেওয়ার দরকার নেই। ফুটেজের ক্ষেত্রেও তুমি চাইলেই যে কোনো ফুটেজ দিয়ে দিতে পারো না। ফুটেজটা কালচারের সঙ্গে যায় কিনা, ফুটেজটা আসলে তোমার অথেন্টিক কিনা, ফুটেজটা কতটুকু নির্ভরযোগ্য, ফুটেজটা কেন দিল, এই সমস্ত বিষয় বিবেচনা করে তোমার ফুটেজটি সিলেকশন করো। এই হচ্ছে আজকের আলোচনা। অনেক দীর্ঘ আলোচনা করে ফেললাম, টানা 50 মিনিট আমাদের এথিক্যাল জার্নালিজম নিয়ে। এখানে তোমাদের জন্য কিছু রেফারেন্স রয়েছে, রেফারেন্সগুলো তোমরা পেয়ে যাবে আমি যখন ক্লাসটি চেষ্টা করব তোমাদের জন্য আপলোড করতে। কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা আমাদের আজকের আলোচনা থেকে?
প্রিয় শিক্ষার্থীদের কোনো প্রশ্ন রয়েছে কিনা, না থাকলে আমি তোমাদেরকে প্রশ্ন করব। কারো কোনো প্রশ্ন রয়েছে? বললাম কারো কোনো প্রশ্ন কি রয়েছে? আচ্ছা, আমি স্যার, হ্যাঁ বলো। স্যার আমার নেট প্রবলেমের কারণে ক্লিক বাইটের পর থেকে আর কিছু শুনতে পাইনি। অন্যদেরও কি একই অবস্থা? না স্যার, আসলে আমার ওয়াইফাইতে ঝামেলা হয়েছিল। আচ্ছা, তাহলে ক্লাসটি তোমার থাকবে, তুমি ওখান থেকে দেখে নিও, তারপরেও তোমার জন্য আমি চেষ্টা করতেছি ওখানে যাওয়া। এর মধ্যে অন্য কারো কোনো প্রশ্ন থাকলে সে করে দেখো, মানে সে করে ফেলতে পারো। স্যার ভায়োলেন্ট এন্ড গ্রাফিক ইমেজটা একটু আরেকবার যদি বলতেন। আমি এটা বলছি ভায়োলেন্ট এবং গ্রাফিক ইমেজ হচ্ছে তোমার অনেক সময় অনেক খুনের ঘটনা ঘটে না, গলা কেটে জবাই দেয়, যেমন ঐশী তার মা বাবাকে গলা কেটে মেরে ফেলেছে, সাগর রুনি হত্যাকাণ্ড, দুজনের খুনের যে ঘটনাটি ঘটলো, কিংবা ধরো মেজর সিনহা পড়ে আছে গুলি খেয়ে, তার বুক ঝাঁঝরা হয়ে গেছে। এই ধরনের ফুটেজ অনেক সময় তোমার হাতে আসবে তুমি সংবাদকর্মী হিসেবে, কিন্তু যেহেতু এই ধরনের ভায়োলেন্ট পিকচার দেখলে অনেকের হার্টের সমস্যা হতে পারে, মনস্তাত্ত্বিক সমস্যা হতে পারে, ফলে দেখবে তোমার এই ধরনের যখন ছবি আসে সেগুলো বেশিরভাগ গণমাধ্যম মানে পুরোটা দেয় না, আর যারা দেয় তারা কিন্তু আগে থেকে লিখে দেয় যে এই ফুটেজে বা এই ভিডিওতে বা তোমার ভায়োলেন্ট বা 18+ অনেক ইমেজ রয়েছে, আপনারা সতর্ক থাকেন। এটা কিন্তু তোমরা দেখে থাকবে, দেখেছো কিনা? জি স্যার। এই যে বলে দেয় তোমার সামনে, যে আল জাজিরা বা বিবিসি বা সিএনএন এ যদি এ ধরনের ফুটেজ থাকে, নিউজের আগে দেখবা লিখে দেয় যে এই নিউজে বা এই ফুটেজে, এই ভিডিওতে অনেক প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য গ্রাফিক এবং ভায়োলেন্ট ফুটেজ রয়েছে, ফলে আপনার ভিডিওর যে ডিসক্রিপশন এটা মেনে চলার জন্য বলা হয়। এই ধরনের ডিসক্লেইমার কিন্তু দিয়ে দেয়। এই ডিসক্লেইমার দেওয়াটা একটা তোমার ভালো নৈতিকতা চর্চার একটি ক্ষেত্র, এটি বলা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, ক্লিক বাইটের পরে শুনে নি আমাদের নিগার ক্রেডিট মানে হচ্ছে তুমি যে সংবাদটি করবে, যেমন কোন সোর্স থেকে নিউজ মিডিয়া বা নিউজ এজেন্সি থেকে নিউজ নিলে সেটি নাম তোমার দিয়ে দিতে হবে, মানে কার্পণ্য করা যাবে না। যেমন প্রথম আলো মাঝখানে বাংলা নামের একটা অনলাইন দৈনিক রয়েছে, সেটিতে রাজশাহী ইউনিভার্সিটির একটি দুর্নীতির নিউজ দিয়ে দিয়েছিল। প্রথম আলো লিখেছিল যে একটি অনলাইন দৈনিকে প্রকাশিত তথ্য মতে, এই যে কার্পণ্য, ছোট লোকই, এটা করা যাবে না। সে কিন্তু লিখতেই পারতো যে বাংলা দৈনিক অনলাইন নিউজ পোর্টাল বাংলায় প্রকাশিত একটি তথ্য মতে এই দেখা গেছে। এই যে এই ধরনের ছোট লোকিটা যাতে আমরা প্রকাশ করি, এই ছোট লোকিটা থেকে দূরে থাকাটাই হচ্ছে এথিক্যাল জার্নালিজম করা। আর ইমেজ বা তোমার ছবিটা যে তুলবে তার ক্রেডিট দেওয়া, তোমার ক্যামেরা পার্সনকে সঠিকভাবে মূল্যায়ন করা, তুমি যে সোর্সের কাছ থেকে তথ্য পেয়েছো সেই সোর্সের নিরাপত্তাজনিত কোনো ব্যাপার না থাকলে তার নামটি নিউজে প্রকাশ করা। আর অ্যানিমেল মানে হচ্ছে অ্যানিমেল অ্যাবিউজের কথা বলেছি, যে তোমার কোনো নিউজের ছবিতে জানে কোনো প্রাণীর প্রতি কোনো ধরনের অনিয়ম জুলুম না করা হয়ে থাকে, অ্যাবিউজ করা না হয়ে থাকে। আবার তোমার একটা সংবাদ যেন নিশ্চিত হয় যে তোমার এই সংবাদটির মাধ্যমে কোনো একটি প্রাণীকুল সুরক্ষা পাচ্ছে। অ্যাপোলজি মানে হচ্ছে তুমি ভুল করলে সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে ক্ষমা চাওয়া। আর তোমার অড এবং ফুটেজ সিলেকশনে সতর্ক হতে হবে, চুজি হতে হবে, অনেক পারফেক্ট হতে হবে, বিশুদ্ধ হতে হবে, সহজ সরল প্রাঞ্জল হতে হবে, এটি বোঝানো হয়েছে। সবাই কি আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি একটু তোমাদের প্রশ্ন ধরে আজকের ক্লাস শেষ করে দিব। আচ্ছা, আর মনে হয় প্রশ্ন নেই। ওয়ালিদ, তুমি কি শুনতে পাচ্ছ? ওয়ালিদ চৌধুরী। আচ্ছা, মাশফুরা মাহজাবিন, তুমি শুনতে পাচ্ছ? মাশফুরা মাহজাবিন, আচ্ছা ও শুনতে পাচ্ছে না। সাদিয়া আলম, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। সাদিয়া আলম, বলতো এথিক্স শব্দটার যে ব্যুৎপত্তি, সেই ব্যুৎপত্তিটা কিভাবে এথিক্সে আসলো, কোথা থেকে কিভাবে আসলো? স্যার এথিক্স শব্দ ফার্স্টে ইথোস, গ্রিক ওয়ার্ড, দেন এথোস, অ্যারিস্টটল এথোস ইউজ করেছেন, দেন এটা এথিকা, এটা ল্যাটিন, দেন হলো ইথিক, এটা হলো ইটালিয়ান, দেন এটা ইংলিশে এথিক্স হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রমিস, তুমি শুনতে পাচ্ছ? প্রমিস শুনতে পাচ্ছ?
স্যার শুনতে পাচ্ছি। প্রমিস আমাদের এই যে এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্কের যে 5টি কোর প্রিন্সিপাল বলেছে, হ্যাঁ, তাদের মতে যে 5টি কোর প্রিন্সিপাল, সেই 5টি একটু বলো তো। So number one হচ্ছে truth and accuracy. So number two, independence. So number three, fairness and impartiality. So number four, humanity. এবং sir finally number five, accountability. আচ্ছা, তুমি ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে আমাদের বলো তো 2 মিনিটে। প্রমিস, প্রমিস মনে হয় শুনতে পারছেন আমাদের কথা। প্রকাশ করা যাবে না স্যার। এখানে অনেক মালিক পক্ষের কোনো দায় চাপাই দিতে বা মালিক পক্ষের ভালো হবে বা মালিকের একটু স্যার আমার প্রতি সুনজর পড়বে বা নিউজ এজেন্সির প্রতি আমার একটু বেশি মানে নিউজ বিপক্ষে কোনো স্টেপ আসতে পারে স্যার। এই ধরনের কোনো চিন্তা ভাবনা না করে স্যার নিজের স্বাধীনভাবে স্বাধীন দেশে সবারই একটা শক্তি আছে, সেই শক্তিটা কাজে লাগিয়ে নিজে। জি স্যার, আমি বুঝতে পেরেছি, তুমি বুঝছো। সোহান, সোহান, সোহান শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। সোহান, তুমি বলো তো এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্ক যে 5টি কোর প্রিন্সিপালের কথা বলেছে এথিক্সের ক্ষেত্রে, এই 5টি প্রিন্সিপাল কি কি? স্যার নাম্বার ওয়ান হচ্ছে স্যার ট্রুথ অ্যান্ড অ্যাকুরেসি। নাম্বার টু হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। হুম, নাম্বার থ্রি হচ্ছে স্যার ফেয়ারনেস অ্যান্ড ইম্পার্সিয়ালিটি। স্যার নাম্বার ফোর হচ্ছে হিউম্যানিটি অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে স্যার অ্যাকাউন্টেবিলিটি। অনেক সুন্দর, তুমি মনে রেখেছো, অনেক ধন্যবাদ। তানভীর, জি স্যার। এসপিজে এর পূর্ণ মিনিং কি? এসপিজে আমাদের যে 4টা পয়েন্টের কথা বললো, 4টা প্রিন্সিপালের কথা বললো, এই 4টা কি কি? এটা হচ্ছে স্যার সিক ট্রুথ এন্ড রিপোর্ট ইট, এসপিজে অর্থাৎ এর পূর্ণ মিনিং কি? আচ্ছা, সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্ট, ঠিক আছে, বলো তারপরে এদের 4টা পয়েন্ট কি কি বলো। সোহান বন্ধ করো, সোহান তোমার তোমার মাইক্রোফোন বন্ধ করো। তানভীর, স্যার আমারটা মিউট করাইছি আছে স্যার, সমস্যা না। আচ্ছা তানভীর, তানভীর কি শুনতে পাচ্ছে? ও তো হারিয়ে গেল। আচ্ছা, তোমরা কি ইচ্ছে করে শুনেও তারপরে মিউট করে রাখো? আনমিউট করে কথা বলো। নিশান কি কথা বলছে? স্যার নিশান তো আনমিউট করা আছে নিশান। এই জন্য যাদের ভিডিও করার মানে ইন্টারনেট রয়েছে, অর্থাৎ ওয়াইফাই রয়েছে যাদের বাসায়, তারা কিন্তু তোমরা চাইলে ভিডিও ওপেন করে কথা বলতে পারো, তাতে করে আমার কিন্তু বুঝতে সুবিধা হয়। বোঝা গেছে? আচ্ছা, মাশফুরা, তুমি কি শুনতে পাচ্ছ? মাশফুরা, নিগার সুলতানা, নিগার সুলতানা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। নিগার বলো তো এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্ক যে 5টা কোর প্রিন্সিপালের কথা বলেছে কি কি? হিউম্যানিটি আর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আবার বলো, এতক্ষণ শোনা যায়নি, আরেকবার বলো। স্যার ট্রুথ অ্যান্ড অ্যাকিউরেসি, ইন্ডিপেন্ডেন্স, ফেয়ারনেস অ্যান্ড ইম্পার্শিয়ালিটি, হিউম্যানিটি, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটিটা কি বলো তো? নিগার, অ্যাকাউন্টেবিলিটি কি? অ্যাকাউন্টেবিলিটি কি? আচ্ছা, ও এও হচ্ছে,
হ্যাঁ, তুমি মিউট করে কথা বলতেছিলে। ও ও আমি ভুলে গেছি। আচ্ছা অ্যাকাউন্টেবিলিটিটা কি? স্যার অ্যাকাউন্টেবিলিটিটা একটু আমার মাথায় কি জানি। আচ্ছা, অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে তুমি যে তোমার সংবাদে যদি কোনো ভুল করো সেটি স্বীকার করা, ভুল হলে হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ আবার সঠিক তোমার সংবাদটি প্রচার করা এবং ভবিষ্যতে আবার ভুল যে করবে না এটা নিশ্চয়তা প্রদান করা। ঠিক আছে সাইমা, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। সাইমা, আমাদের আল জাজিরার যে 10টা প্রিন্সিপালের কথা তাদের ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে আমরা 5টা আলোচনা করেছি। 5টা থেকে তুমি 2টার বিষয়ে আমাদেরকে বলো তো। স্যার একটা হচ্ছে জেন্ডার সেন্সিবিলিটি আর একটা পলিটিক্যাল বায়াসনেস। না, এটা 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 সহজে বলে দিলে হয়ে গেল। ঠিক আছে, স্যার বিশ্লেষণ করতে হবে না কিন্তু এই যে লং 5টা পয়েন্ট পড়িয়েছিলাম সেখানের মধ্যে আমরা যে ডাইভার্সিটি পয়েন্টটা কিন্তু 2বার রয়েছে, আমরা দেখছো যে রেশিয়াল যে বিষয়টা। ও আচ্ছা স্যার, সরি আমি ভুল বুঝতে পারিনি, আবার বলি। আচ্ছা বলো, সমস্যা নেই। স্যার হচ্ছে অনেস্টি থাকতে হবে, কারেজ থাকতে হবে, ফেয়ারনেস থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে, ঠিক আছে, ক্রেডিবিলিটি। বুঝতে পেরেছি, তুমি মনোযোগ দিয়ে শুনেছিলে। তুমি বলো যে এই যে এথিক্যাল জার্নালিজম নেটওয়ার্ক তাদের যে 5টা প্রিন্সিপাল রয়েছে এই 5টা একটু বলো তো। ট্রুথ অ্যান্ড অ্যাকিউরেসি, ইন্ডিপেন্ডেন্স, ফেয়ারনেস অ্যান্ড ইম্পার্শিয়ালিটি, হিউম্যানিটি আর অ্যাকাউন্টেবিলিটি। অনেক ধন্যবাদ। তুমি বলো তো ফেয়ারনেস অ্যান্ড ইম্পার্শিয়ালিটিটা কি? স্যার পক্ষপাতদুষ্ট বা নিরপেক্ষ হতে হবে সাংবাদিকতায়, ফেয়ার থাকতে হবে, কারো মুখপাত্র হওয়া যাবে না, একজন সাংবাদিক হিসেবে সকল পক্ষের বক্তব্য দিতে হবে, নিতে হবে, এটাই স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে যারা রয়েছে তাদের সাথে ওয়ালিদ কি এখন শুনতে পাচ্ছ? মাফরুহা সুলতানা, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। মাফরুহা সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্ট তারা যে 4টা পয়েন্টে আমাদেরকে প্রিন্সিপাল গুলো শেখালো সেই 4টা বলতে পারো? স্যার আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য স্যার এতক্ষণ গাইড করেছে স্যার, কিছু শুনতে পাইনি। সমস্যা নেই, শুনতে পারবে তুমি। স্যার আমাকে ডাকলেন না কাকে? পরে তোমাকে মাফরুহা উত্তর দিক। মাফরুহা, স্যার কোশ্চেনটা একটু আরেকবার করবেন? আমি তুমি সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্ট তারা যে 4টা প্রিন্সিপাল আমাদেরকে জানিয়েছে সেই 4টা পয়েন্ট একটু বলো তো আমাদেরকে। স্যার সোসাইটি, জেনারেল পাবলিক অডিয়েন্স। না, স্যার তাহলে কি ট্রুথ অ্যান্ড রাইট, সিক ট্রুথ অ্যান্ড রিপোর্ট ইট, মিনিমাইজ হার্ম, অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, বি অ্যাকাউন্টেবল অ্যান্ড ট্রান্সপারেন্ট। জি স্যার। ঠিক আছে, তুমি চেষ্টা করেছো, অনেক ধন্যবাদ। ওয়ালিদ, তুমি শুনতে পাচ্ছ? ওয়ালিদকে আমরা পাইনি, ওয়ালিদ মনে হয় মিউট করা। মাশফুরা, তুমি কি শুনতে পাচ্ছ এখন? মাশফুরাও পাচ্ছে না। তানভীর শুনতে পাচ্ছ? জি স্যার। তানভীর, তুমি বলো তো কেন আসলে এই যে এথিক্যাল যে আলাপটি আমরা করলাম এটি কেন ম্যাটার্স? হোয়াই ইট ম্যাটার্স? এটা কারণ কি? এটার ইম্পর্টেন্সটা কি? কি কারণে? কাদের কাছে আমরা রেসপন্সিবল? স্যার এটা তো হচ্ছে স্যার আমরা আমাদের যারা অডিয়েন্স বা সমাজের প্রত্যেকটা জনগণ, সাধারণ জনগণ প্রত্যেকের কাছে স্যার আমরা দায়বদ্ধ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তোমরা অনেক ভালো করে আজকে ক্লাসটি থেকে যে তথ্যগুলো নিয়েছো এগুলো জীবনে প্রয়োগ করো। কোনোভাবে কোনো ধরনের হলুদ সাংবাদিকতার সঙ্গে কোনোভাবে যুক্ত হও না। যদি সাংবাদিকতায় পেশায় থাকো তাহলে আদর্শ চর্চা করো এবং জীবনে যে সব ক্ষেত্রে যাবে প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা সত্য এবং সুন্দরের যে শক্তি রয়েছে সেই শক্তিটিকে খুঁজে বের করে সেই শক্তিটিকে নিজের ভেতরে ধারণ করবে। এটি আমার পক্ষ থেকে তোমাদের প্রতি এক ধরনের নির্দেশ বলতে পারো। শিক্ষক হিসেবে অনেক বড় ধরনের আশা, প্রত্যাশা এবং কামনা তোমাদের প্রতি আমার রইল। সবাই ভালো থেকো। আমাদের কালকে কথা হবে। কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আসবেন, তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কালকে রাত 10টায় তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশন হবে। সবাই ভালো থেকো, আমাদের আবার কথা হবে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।